CO2 কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বন মনোক্সাইডের পরে কার্বন মনোক্সাইডকে যদি সম্পূর্ণরূপে দহন করো তাহলে কি পাবে? নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইড পাবে। তো প্রথম কথা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এই একটা যৌগ, কার্বন মনোক্সাইড যেমন যুত যৌগ তৈরি করেছিল, কার্বন ডাইঅক্সাইড করে না। তার কারণ হচ্ছে কার্বনের যে 4টে ইলেকট্রন রয়েছে, যোজক ইলেকট্রন, এই 4টে যোজক ইলেকট্রন পাশাপাশি দুটো অক্সিজেনের সঙ্গে কি করে, ওরা কমপ্লিটলি সমযোজী বন্ধন তৈরি করে থাকে। এর ফলে কার্বনের মাথায় কোনো অযুগ্ম ইলেকট্রন থাকছে না, মানে no unpaired electron is present on carbon atom. That is why it must not take part in addition reaction. যার জন্য CO যুত যৌগ তৈরি করলে CO2 করে না। এবার দেখো CO2 এর তৈরি, এর প্রিপারেশনটা কি করে করা হয়? না, মার্বেল বা চুনা পাথরের সঙ্গে ডাইলিউট HCl দেওয়া হয়। প্রশ্নটা হচ্ছে যে আমি কেন ডাইলিউট HCl ইউজ করি, ডাইলিউট H2SO4 ইউজ করি না? ধরো আমি বলছি CaCO3 এর সঙ্গে ডাইলিউট H2SO4 যদি দিতাম, তাতে কি হতো? তাতে হতো কি, এরা যে ক্যালসিয়াম সালফেট যেটা তৈরি করতো সেটা হচ্ছে গিয়ে কি একটা অদ্রাব্য পদক্ষেপ। তাহলে কি করতো, ওই বাকি যে মার্বেলটা পড়ে রইলো, বাকি মার্বেলের ওপর এই ক্যালসিয়াম সালফেটের একটা অদ্রাব্য একটা পদক্ষেপ তৈরি করে ফেলতো। তারপরে কি হতো, অ্যাসিডের সঙ্গে এই যে চুনাপাথর তাদের মধ্যে যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টটাকে নষ্ট করে দিত। এই কারণেই তোমার কি হয়েছে না, এই কারণেই আমরা ডাইলিউট H2SO4 ইউজ করি না। ঘন HCl ইউজ করি না কেন? না, ঘন HCl ভেপোরাইজ করে। তাহলে যে CO2টা কিছুটা তৈরি হবে, সেই CO2টা কি করবে, তার সঙ্গে ঘন HClটা কি হবে, ভেপোরাইজ করে মিশে থাকবে, সেপারেশনে অসুবিধা হবে। এই হচ্ছে গিয়ে যার জন্য আমরা লঘু HCl ইউজ করি CO2 তৈরি। এইবার CO2 সাধারণত কি হিসেবে কাজ করে? এটা হচ্ছে গিয়ে আগুন নেভাতে কাজে লাগে। আগুন নেভাতে কাজে লাগে কিরকম? না, ধরো কোথাও অগ্নিকাণ্ড হচ্ছে, সেখানে আমরা হচ্ছে কি ওই যে ফায়ার এক্সটিংগুইজার, আমি দেখাবো বিষয়টা, ফায়ার এক্সটিংগুইজার থেকে CO2 পাঠানো হয়, তাতে আগুনটা নিভিয়ে দেয়। যে প্রশ্ন হচ্ছে যে যখন প্রবল আগুন ধরে, ধরো দাবানল বলো বা সিলিন্ডারে ব্লাস্ট করে সেখানে আগুন ধরলো, সেক্ষেত্রে আমরা CO2 ইউজ করি না কেন? সেক্ষেত্রে CO2 বা সোডিয়াম ঘটিত আগুন বা ম্যাগনেসিয়াম ঘটিত আগুন, এই যেখানে প্রচুর তাপ তৈরি হয় সেখানে কেন আমরা ইউজ করি না? তার কারণ হলো উচ্চ তাপমাত্রায় CO2 ভেঙে গিয়ে তৈরি করে কার্বন মনোক্সাইড প্লাস অক্সিজেন। কার্বন মনোক্সাইড নিজে জ্বলে এবং অক্সিজেন কি করে, জ্বলতে সাহায্য করে। যার জন্য আমরা যেখানে প্রবল আগুন তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইগুলো ইউজ করব না। এবার দেখো এই কার্বন ডাইঅক্সাইড আমাদের সবচেয়ে বড় ইউটিলাইজেশন হচ্ছে আমরা রাসায়নিক সার ইউরিয়া তৈরি করব। কিরকম? উচ্চ চাপে, ধরো 200 থেকে 210 অ্যাটমসফিয়ার প্রেশার এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে অ্যামোনিয়া রিঅ্যাকশন করব, দিয়ে কি তৈরি করবে? প্রথমে মানে 200 থেকে 210 অ্যাটমসফিয়ার প্রেশার, 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এইখানে যদি হিট দেওয়া হয় এই প্রেসারে, তাহলে প্রথমে তৈরি করে অ্যামোনিয়াম কার্বামেট, NH2CO NH4, রাইট? অ্যামোনিয়াম কার্বামেট, এই অ্যামোনিয়াম কার্বামেট হচ্ছে জলকে রিমুভ করার পর তৈরি হয় ইউরিয়া, NH2CO NH2, এটা ইউরিয়াতে পরিণত হয়। তাহলে অ্যামোনিয়াম কার্বামেট থেকে আমরা ইউরিয়া কনভার্ট করতে পারি, এটা একটা CO2 এর একটা ভালো ব্যবহার। আর একটা বিষয় দেখো যে আমরা এই CO2 ইউজ করি আরেকটা রাসায়নিক সার তৈরি করতে। কোন ক্ষেত্রে? না, জিপসাম চূর্ণের মধ্য দিয়ে, প্রলম্বিত জিপসাম চূর্ণের মধ্য দিয়ে যদি CO2 এবং অ্যামোনিয়া চালনা করা হয়, তাহলে হচ্ছে কি তৈরি করবে? ডাই অ্যামোনিয়াম সালফেট, অর্থাৎ অ্যামোনিয়াম সালফেট নামক রাসায়নিক সার তৈরি করে। সেক্ষেত্রে কেমন ধরনের রিয়াকশনটা হয়? সেক্ষেত্রে হচ্ছে যে প্রথমে ধরো CaSO4 প্লাস H2SO4, CaSO4 প্লাস H2O প্লাস CO2,
এরা প্রথমে তৈরি করে CaCO3 অদক্ষেপ করবে প্লাস H2SO4 তৈরি করবে। এইবার কি করছে, অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে H2SO4 দিয়ে তৈরি করবে NH4 হোল টুয়াইস SO4, অ্যামোনিয়াম সালফেট তৈরি করবে। তাহলে এই পদ্ধতিতে আমাদের এখানে যে H2SO4টা তৈরি হচ্ছে সেই H2SO4 এর সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করছে, বিক্রিয়া করে তৈরি করছে অ্যামোনিয়াম সালফেট তৈরি করছে। এইটা রাসায়নিক সার হিসেবে জমিতে আমরা ইউজ করি। এইবার দেখো এই CO2 এর আরো ব্যবহারটা কোথায় না, CO2 সাধারণত আমাদের বেকিং মানে অ্যাকচুয়ালি আমি যদি প্রশ্ন করি বেকিং পাউডার কি, বেকিং পাউডার এর ফাংশনটা কেমন করে করে। বেকিং পাউডার হচ্ছে যে সোডিয়াম হাইড্রোজেন টার্টারেট এবং মানে অ্যাকচুয়ালি এটা বলে বটে কিন্তু কথাটা এটা নয়, টার্টারিক অ্যাসিড এবং সোডিয়াম বাইকার্বনেটের মিক্সচার। তাহলে টার্টারিক অ্যাসিড হচ্ছে এইটা, তাহলে অ্যাকচুয়ালি উত্তরটা হচ্ছে টার্টারিক অ্যাসিড এবং সোডিয়াম বাইকার্বনেটের মিক্সচারকে বলা হচ্ছে বেকিং সোডা। এই মিক্সচারটাকে বলা হচ্ছে বেকিং সোডা বা বেকিং পাউডার। কেন না, বিষয়টা হচ্ছে এইটা, ধরো আমরা বলছি পাউরুটি ফোলাতে কাজে লাগে। পাউরুটি কাটলে ভেতরে ছোট ছোট ঘরগুলো দেখতে পাওয়া যায়, ঘরগুলো আর কিছুই নেই, ওটা হচ্ছে CO2 থাকার ঘর। কি করা হয়, ময়দার সঙ্গে আমরা এই বেকিং সোডা মানে এই মিক্সচারটা দিয়ে আমি ভালো করে মেখে নিই, মেখে নেওয়ার পর চেম্বারে সব দিয়ে দিই, যে খোপগুলো করা আছে খোপের মধ্যে ওগুলো দিয়ে দিই, নেচিগুলো, এবং ঢাকনা দিয়ে আমরা ওভেনের মধ্যে দিয়ে দিই। তাতে হবে কি, এরা দুজন রিয়াকশন করে তৈরি করবে সোডিয়াম সল্ট তৈরি করে, দাও CON CHOH CON, এর সঙ্গে তৈরি করছে কি, এর সঙ্গে CO2 করছে প্লাস H2O করছে। তাহলে এই যে CO2টা, সেই CO2টা করছে কি না, ময়দার যে কোটিংটা ফাটিয়ে বেরোতে পারছে না, এই ময়দার কোটিং ফাটিয়ে বেরোতে না পারার জন্য ওরা কি করছে, আস্তে 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 কি হচ্ছে, ফুলতে শুরু করছে। যখনই ফুলতে শুরু করছে তার মানে ওটা বেক হয়ে যাচ্ছে, বেশ নরম হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে বলা হচ্ছে তোমার বেকিং সোডা, আর এইভাবে এরা ফাংশনটা করে। এরপরে প্রশ্ন হচ্ছে ফায়ার এক্সটিংগুইজার মানে কি না, অগ্নি নির্বাপক যন্ত্র। সেই অগ্নি নির্বাপক যন্ত্রে CO2 কিভাবে তৈরি হয়, কিভাবে ফাংশনটা করে একটু দেখো। বলছে যে একটা মেটালের কোটিং দিয়ে আমরা এরকম একটা সিস্টেম তৈরি করি, এর ভেতরে দেখি কি পাতলা কাচের একটা চেম্বার থাকে, এই কাচের চেম্বারের সঙ্গে আরেকটা খুব পাতলা কাচের দেওয়াল যুক্ত আরেকটা চেম্বার রয়েছে। এরপরে কি হচ্ছে না, এইখানে একটা সরু মেটাল রড রয়েছে আর বাইরের দিকে একটা নব রয়েছে, সেটাও মেটালের। এই মুখে এখানে একটা ছিদ্র রয়েছে। এই করা হচ্ছে কি, এর ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে Na2CO3 জলীয় দ্রবণ, Na2CO3 জলীয় দ্রবণ। আর এই যে আরেকটা চেম্বার রাখা আছে, এই চেম্বারের মধ্যে রাখা আছে ঘন H2SO4। এইটাকে এইভাবে সেট করা আছে, এটাকে তুমি দীর্ঘদিন রেখে দেবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু যখন কোথাও মৃদু আগুন লেগেছে তখন করা হয় কি, যে এই সিস্টেমটাকে নিয়ে এসে এই অংশটা একটা ধাক্কা মারা হয়। এই অংশে যখনই ধাক্কা মারবো সঙ্গে সঙ্গে কি হবে, এই এদের যে কানেকশনটা, এই কানেকশনটা ভেঙে যাবে। যখনই ভেঙে যাবে তখন এরা রিয়াকশন করবে, রিয়াকশন করে কি তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে এবং জল তৈরি করবে। যে প্রবল বেগে এইখানে যে মুখটা আছে সেই মুখ দিয়ে বেরোতে আরম্ভ করবে, প্রবল বেগে মুখ দিয়ে বেরোতে আরম্ভ দিয়ে কি করবে, আগুনটাকে নিভিয়ে দেবে। তাহলে এটাকে আগুনটাকে নিভিয়ে দেবে, এইটা হচ্ছে কি অগ্নি নির্বাপক যন্ত্র, এটাই হচ্ছে কি এদের মূল ফাংশন। তাহলে এরা দুজন রিয়াকশন করছে, দিয়ে কি তৈরি করছে, Na2SO4 করছে প্লাস CO2 প্লাস H2, তাহলে H2 এবং CO2 বেরিয়ে আসছে, বেরিয়ে গিয়ে আগুনটাকে নিভিয়ে দিচ্ছে। এন্ড প্রশ্ন হচ্ছে যে যেখানে তেল ঘটিত আগুন, যেখানে তেলে আগুন লাগে, সেইখানে আমি কিভাবে নেভাবো,
বলছে ধরো একটা পাত্রে তেল রয়েছে, তেল মানে কি ওই যে খনিজ তেল, সেই ট্যাঙ্কারে আগুন লেগে গেছে, তুমি সেখানে তো জল দিতে পারবে না, জলটা কোথায় চলে যাবে? নিচেই চলে যাবে, তেল উপরে ভাসবে, তাহলে বায়ুর সঙ্গে কন্ট্যাক্ট থেকে যাচ্ছে। বালি দিলে বালি নিচেই চলে গেছে, ওপরে তেল রয়েছে, তা সে হচ্ছে গিয়ে সে বাতাসের কন্ট্যাক্টে থেকে যাচ্ছে। তা তেলে যদি আগুন লেগে যায়, সেইটাকে আমার নেভাতে গিয়ে আমি কি করবো? ওই যে তেলে আগুন লাগলে আমরা ফোমাইট মিক্সচার ইউজ করবো। ফোমাইট মিক্সচার, সেটা কি? ফোমাইট মিক্সচারটা হচ্ছে যে লাইকোরিস, মানে একটা গাছ আছে লাইকোরিস, তার যে ল্যাটেক্স বা তরুক্ষী আঠালো, সেই লাইকোরিস নির্যাসের সঙ্গে আমি অ্যালুমিনিয়াম সালফেট এবং সোডিয়াম বাইকার্বনেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং সোডিয়াম বাইকার্বনেট, আমি এই দুটোকে মেশাবো, তার স্থানে আঠালো লাইকোরিস নির্যাস। মেশানোর পর আমি একটা ওই ময়দা মাখার যে নেচি, সেই নেচির মতন তৈরি করব, সেমিসলিড। এবার যেখানে আগুনটা লেগেছে সেইখানে আমি এই ফোমাইট মিক্সচারটাকে দিয়ে দেব। প্লবতা কম হওয়ার জন্য সে প্রথমে তেলের তলায় চলে যাবে। তারপরে কি হবে? ওই লাইকোরিসের মধ্যে যে জলীয় অংশ আছে সেইটা দ্বারা অ্যালুমিনিয়াম সালফেট আদ্র বিশ্লেষিত হবে। অ্যালুমিনিয়াম সালফেট প্রথমে আদ্র বিশ্লেষিত হয়ে তৈরি করবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যেটা মৃদু ক্ষার, তার সঙ্গে তৈরি করে H2SO4, তীব্র অ্যাসিড H2SO4। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর সঙ্গে তোমার জল ইউজ করতে হবে, H2। এইবার কি হলো? এই যে H2SO4টা তৈরি হলো, সে এবার সোডিয়াম কার্বনের বাইকার্বনেটের সঙ্গে রিঅ্যাকশন করলো ধীরে ধীরে, গিয়ে কি তৈরি করলো? এরা হচ্ছে CO2 বার করতে আরম্ভ করলো বিক্রিয়া করে, আগের বিক্রিয়া। সেই CO2টা কি না আঠালো লাইকোরিস নির্যাস ছেড়ে বেরিয়ে পালাতে পারছে না। তা তখন কি হচ্ছে? তাহলে লুচির মতন ফুলতে আরম্ভ করছে। যখনই ফুলতে আরম্ভ করছে তখন কি প্লবতাটা বাড়তে আরম্ভ করছে, প্লবতা বাড়তে আরম্ভ করেছে, ওপরে ভেসে উঠলো। এইবার কি হলো? যত টেম্পারেচার পাচ্ছে তত কার্বন ডাইঅক্সাইড বেশি তৈরি হচ্ছে, তাদের আয়তনটা বাড়ছে, সে তো আঠালো পদার্থ ছেড়ে বেরিয়ে যেতে পারছে না। তখন কি করছে? ওই নেচির মতন অংশটা পুরো মাদুরের মতন বিছিয়ে যাবে তেলের ওপরে। মাদুরের ওপর বিছিয়ে যাওয়ার পর কি করছে? ওই তেলের সঙ্গে বাতাসের অক্সিজেনের যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। যখনই নষ্ট হয়ে যাবে তখন কি হবে? তখন হচ্ছে গিয়ে আগুন লাগাটা, মানে আগুনটা ভ্যানিশ হয়ে যাবে, আগুনটা ভ্যানিশ হয়ে যাবে। এইভাবে আমরা তেল গঠিত আগুনকে আমরা CO2 দ্বারা নেভাতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, CO2 আর CO দুজনের মধ্যে পার্থক্য করবে কিভাবে? ভেরি সিম্পল। CO2 কে আমি কি করব? চুন জলের মধ্য দিয়ে পাঠাবো। চুন জলের মধ্য দিয়ে পাঠালে কি হবে? প্রথমে ঘোলা করবে, বেশি পাঠালে কি হবে? স্বচ্ছ করে দেবে। তারপরে কি করব? ওই CO2টাকে আম্লিক K2CR2O7 দ্রবণে পাঠাবো। আমি দেখবো দ্রবণটা সবুজ করলো না, তাহলে বুঝে নিলাম ওটা হচ্ছে গিয়ে কি CO2। কেন করলাম এটা? না একই ধরনের ঘটনা আরেকজন দেয়, সেটা হচ্ছে SO2। আর সিওর ক্ষেত্রে এই ধরনের কোনো বিক্রিয়াই ঘটবে না। তাহলে আমি পার্থক্য করে নিতে পারলাম কোনটা হচ্ছে CO আর কোনটা CO2। কি হলো? CO2 প্লাস হচ্ছে গিয়ে চুন জলের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, এরা প্রথমে তৈরি করবে CaCO3 প্লাস H2O। তারপরে যখন উদ্বৃত্ত পাঠাবো, মানে CaCO3 প্লাস H2O প্লাস CO2 সমান তৈরি হবে CaHCO3 হোল টুয়াইস, ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হবে। এই ক্যালসিয়াম বাইকার্বনেটটা কি হবে? এটা সলিউবল হয়ে যাবে, যার জন্য হচ্ছে গিয়ে প্রথমে পাঠালে অদক্ষেপ পড়বে, তারপর বেশি পাঠালে কি হবে? এটা হচ্ছে সলিউবল হয়ে যাবে, দ্রাব্য হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? আমরা CO2 কে চিনতে পারি। এইবার হচ্ছে গিয়ে প্রমাণ করতে হবে CO2-র মধ্যে হচ্ছে গিয়ে কার্বন আছে। কিভাবে প্রমাণ করব? দেখ, বলছেন CO2 পূর্ণ
CO2 পূর্ণ গ্যাস জারের মধ্যে জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা প্রবেশ করালাম। প্রবেশ করানোর পর কি হলো, ধরো এখানে CO2 ছিল, যেই জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা প্রবেশ করালাম, দেখলাম এর গায়ে কিছু কালো কালো পদার্থ এখানে আটকে গেছে। এই গায়ে যে কিছু কালো কালো পদার্থ যখনই আটকে গেল, আমি করলাম কি, ওর মধ্যে ডাইলিউট HCl দিয়ে দিলাম। যখনই ডাইলিউট HCl দিয়ে দিলাম, তখন এই কালো কঠিন পদার্থগুলো ওপরে ভাসতে আরম্ভ করলো। আমি এগুলোকে কালেক্ট করে নিলাম। কালেক্ট করে নিয়ে কি করলাম না, বাড়িতে পোড়ালাম। বাড়িতে পুড়িয়ে কি হলো না, CO2 গ্যাস তৈরি হলো। এইবার ওই CO2 গ্যাসকে কি করলাম না, চুন জলের মধ্যে দিয়ে পাঠালাম। তাহলে চুন জলের মধ্যে প্রথম পাঠালাম, দ্রবণটা ঘোলা হলো, তারপর এক্সেস পাঠালে গিয়ে দ্রবণটা হচ্ছে কি স্বচ্ছ হয়ে গেল। তাহলে এতে বোঝা গেল ওই গ্যাসটা হলো CO2 আর কালো কঠিন পদার্থ হলো কি, কার্বন। আবার কি করলাম, ওই গ্যাসটাকে আমি, সেটা SO2 হতে পারে, চুন জলের সঙ্গে একই রকম ট্রিটমেন্ট করে আমি আমলিক K2Cr2O7 দ্রবণে আমি চালনা করলাম। তাতে কি হবে, তাতে হচ্ছে গিয়ে সবুজ বর্ণের তোমার দ্রবণ তৈরি হলো না। এটা কনফার্ম হলো যে এই কালো কঠিন পদার্থ হচ্ছে গিয়ে কার্বন আর গ্যাসটা হলো CO2। এবার দেখো, এরপরে আছে আর একটা জিনিস, SiO2। এই গ্রুপে আছে গিয়ে CO2-র মতন আছে SiO2, সিলিকা, বালি যেটাকে বলা হচ্ছে। বলছে সিলিকা কঠিন, অথচ তোমার হচ্ছে গিয়ে CO2 গ্যাস। কেন না, বলছে CO2-তে যেমন কার্বনের যে 4টে যোজক ইলেকট্রন, সেই 4টে যোজক ইলেকট্রন পাশাপাশি দুটো অক্সিজেনের সঙ্গে ডাবল বন্ড তৈরি করে ওরা স্যাটিসফাইড হয়ে গেছে ফুললি। কিন্তু SiO2-তে কি হয় না, প্রত্যেকটা SI এর যোজক ইলেকট্রন তার পাশে চতুস্তলাকারে 4টে অক্সিজেন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হয়। অর্থাৎ এখানে SI ও 4টে যোজক ইলেকট্রন দ্বারা তোমার হচ্ছে গিয়ে এর সঙ্গে যুক্ত হচ্ছে, দিয়ে দীর্ঘ শৃঙ্খল তৈরি করছে, অর্থাৎ দানবাকৃতি তৈরি করছে। এই কারণেই তোমার এটা হচ্ছে গিয়ে অত্যন্ত কঠিন, অথচ তোমার CO2 গ্যাস। এবার দেখো, আমাদের আরেকটা জিনিস জানতে লেগেছে, সিলিকন। সিলিকন কারা? সিলিকন হচ্ছে ডাইঅ্যালকিল সিলিকন টেট্রাক্লোরাইড। ডাইঅ্যালকিল সিলিকন টেট্রাক্লোরাইড, তার যেমন আদ্র বিশ্লেষণ করব, প্রথমে তৈরি করবে ডাইঅ্যালকিল সিলেনল। ডাইঅ্যালকিল সিলেনল এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জল বিমোচন করে যে কম্পাউন্ডগুলো তৈরি করে, সেই কম্পাউন্ডগুলোকে বলা হচ্ছে তোমার সিলিকন। এই সিলিকনগুলো কেমন হতে পারে? সরল শৃঙ্খল হতে পারে, সাইক্লিক হতে পারে। এইগুলো হচ্ছে সিলিকনের ধরন। এইবার দেখো, আমি প্রথমে দেখাই, আর এগুলো মেনলি ইউজ করা হয় কি, ওই রং করার সময় যেগুলো বলে ওয়াটার রিপেলেন্ট। বাড়িতে দেওয়ালে রং করার সময় এখন বলছে ওয়াটার রিপেলেন্ট দেওয়া হয়, মানে রঙের সঙ্গে এটা মিশিয়ে দিলে এরা কি জল বিকর্ষী। যখন ছাট লাগে বৃষ্টির, তখন এই রংগুলো করে কি, মানে এই সিলিকনগুলো কি করে না, দেওয়ালের ভিতরে জলটা ঢুকতে দেয় না, যার জন্যই রংটা দীর্ঘস্থায়ী হয়। এগুলোকে বলা হচ্ছে ওয়াটার রিপেলেন্ট বা জল বিকর্ষী পদার্থ হিসেবে ইউজ হয়। যেমন ধরো আমি বলছি যে, ধরো সিলিকন টেট্রাক্লোরাইড যেটা হচ্ছে ডাইঅ্যালকিল, আমি যদি 8টা হচ্ছে অ্যালকিল গ্রুপ হতে পারে, অ্যারাইল গ্রুপ হতে পারে, যদি এগুলোকে হাইড্রোলাইজ করে, ধরো হাইড্রোলাইজ করলে কি তৈরি হবে, ডাইঅ্যালকিল সিলেনল। ডাইঅ্যালকিল সিলেনল, এই ডাইঅ্যালকিল সিলেনল গুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে জল অপসারণ দ্বারা যে চেন বা সরল শৃঙ্খল যুক্ত যে পলিমার তৈরি করে, সেটাকে বলা হচ্ছে চেন, মানে এটা হচ্ছে গিয়ে চেন সিলিকন। চেন সিলিকন, চেন সিলিকন কেমন দেখো, যদি এইরকম হয়, SiR পাশে আর একটা রয়েছে, এটাকে আমি যদি উল্টো করে লিখি, তাহলে ROH, এই OH আর এই H জল হয়ে পালাম। তাহলে এইরকম পর রয়ে গেছে SiR এইরকম পলিমারটা তৈরি করছে। তাহলে এই পলিমারটাকে বলা হচ্ছে তোমার কি,
সিলিকন, এটা হচ্ছে গিয়ে চেন পলিমার। এবার দেখো সাইক্লিক সিলিকন, সাইক্লিক সিলিকনস গুলো কোনগুলো? না ধরো আমি বলছি ডাইঅ্যালকিল সিলিকন টেট্রাক্লোরাইড, এখানে হচ্ছে কি, এখানে আমি তিনটে ডাইঅ্যালকিল সিলিকন টেট্রাক্লোরাইড নেবো, যারা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড তৈরি করবে জল অপসারণ করে। তাহলে প্রথমে এরা হাইড্রোলাইজড হলো, দেখো এইটা একটা কম্পাউন্ড, এইটা একটা, এইটা একটা, তিনটে আলাদা আলাদা ডাইঅ্যালকিল সিলিকন টেট্রাক্লোরাইড। তারা আদ্র বিশ্লেষিত হবে। আদ্র বিশ্লেষিত কি হবে? না সিএল এর জায়গায় ওয়েট বসে যাবে। এইবার কি হচ্ছে যে এই ওপরের ডাইঅ্যালকিল সিলেনল আর নিচের ডাইঅ্যালকিল সিলেনল, এদের দুজনের থেকে জল বেরোবে, আর মধ্যে আরেকটা ডাইঅ্যালকিল সিলেনল রয়েছে, তারাও জল বার করবে এই দুটোর থেকে। এই জল বার করার পর এরা হচ্ছে কি তৈরি করবে? একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি করেছে। দেখো একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি করেছে। এই যে সাইক্লিক স্ট্রাকচারটা তৈরি করেছে, এইটাকেই বলা হচ্ছে সাইক্লিক সিলিকনস। দেখো বলছে ক্রস লিঙ্কড সিলিকনস, ক্রস লিঙ্কড সিলিকনস, সেটা কি বলছে? মোনোঅ্যালকিল সিলিকন টেট্রাক্লোরাইড। যেমন ধরো এসআই এর সঙ্গে তিনটে সিএল আছে, যখন এরা হাইড্রোলাইজড হবে তাহলে কি তৈরি করছে? মনোঅ্যালকিল সিলেনল তৈরি করছে। তা এইরকম মনোঅ্যালকিল সিলেনল এদের যে পাশাপাশি থেকে জল অপসারণ করে প্রথমে কি তৈরি করছে? চেন সিলিকনস তৈরি করছে, কিন্তু প্রত্যেকের মধ্যে একটা ওএইচ থেকে যাচ্ছে আবার। তখন এই যে একটা চেন সিলিকন আছে, আরেকটা ওই রকম চেন সিলিকনকে ঠিক এমন ভাবে উল্টো করে লিখবো। দেখো এইটাকে আমি উল্টো করে লিখছি যাতে উপরের যে সিলিকনটা রয়েছে, যেটা চেন সিলিকন, তার সঙ্গে নিচের যে চেন সিলিকনটা রয়েছে তারা কেমন ভাবে রয়েছে? না দুটো ওএইচ গ্রুপ সামনাসামনি রয়েছে। এই দুটো ওএইচ গ্রুপ সামনাসামনি থাকার ফলে কি হচ্ছে? জল বেরিয়ে যাচ্ছে। এইগুলো সব জল বেরিয়ে যাচ্ছে। এইগুলো জল বেরিয়ে যাওয়ার পর কি তৈরি হচ্ছে? দেখো এদের মধ্যে একটা ক্রস লিঙ্ক তৈরি হচ্ছে, এর সঙ্গে এর, এর সঙ্গে এর, এগুলো ক্রস লিঙ্ক তৈরি হচ্ছে। এর সঙ্গে জল বেরিয়ে গিয়ে অক্সিজেন দ্বারা সিলিকন গুলো অ্যাটাচ হয়ে যায়, ক্রস লিঙ্কড হয়ে যাচ্ছে। তাই এটাকে বলা হচ্ছে ক্রস লিঙ্কড সিলিকনস। সিলিকা জেল, সিলিকা জেলটা কি? সিলিকা জেল, সিলিকা জেল বলছে যে সিলিকন টেট্রাক্লোরাইডে যখন আদ্র বিশ্লেষণ করব, সম্পূর্ণরূপে আদ্র বিশ্লেষিত হবে, আদ্র বিশ্লেষিত হয়ে তৈরি করবে যেটা, সেটা হচ্ছে অর্থোসিলিসিক অ্যাসিড। সেই অর্থোসিলিসিক অ্যাসিডকে যখন তুমি উত্তপ্ত করব, আংশিকভাবে জল বিমোচিত করবে, আংশিকভাবে জলকে রিমুভ করবে, দিয়ে তৈরি করবে যে কম্পাউন্ডটা, সেইটাকে বলা যায় সিলিকা জেল। এটা হচ্ছে কি জলাকর্ষী পদার্থ হিসেবে ইউজ হয়। যেমন ধরো আমি বলছি SiCl4, একে যখন জল দিয়ে আদ্র বিশ্লেষিত করব, তৈরি করবে H4SiO4। এটা হচ্ছে অর্থোসিলিসিক অ্যাসিড। অ্যাকচুয়ালি এটাকে এরকম লেখা হয় SiOH4, এরকম লেখা হয়। তো যখন একে আবার হিট দেব, তখন আংশিকভাবে জল বিমোচিত হবে, যে কম্পাউন্ডটা তৈরি করবে SiO2.xH2। এই যে SiO2.xH2, এই যে জিনিসটা তৈরি লেখা বলে সিলিকা জেল। সিলিকা জেল এটা যে জলাকর্ষী পদার্থ হিসেবে ইউজড হয়। এইবার দেখো সিলিকেট, সিলিকেট, সিলিকেট কাকে বলছে? সিলিকেট হচ্ছে SiO4 4-। এই যে সিলিসিক অ্যাসিড ছিল SiOH OH OH OH, এটা ছিল অর্থোসিলিসিক অ্যাসিড। এই সিলিসিক অ্যাসিডের 4টে হাইড্রোজেন পরমাণু যখন বেরিয়ে যাবে, তাহলে কি যেটা তৈরি করবে সেটা টেট্রাহেড্রন, টেট্রাহেড্রন সিলিকেট। এই সিলিকেট গুলো অনেক রকম হয়, পাইরোসিলিকেট হয়, চেন সিলিকেট হয়, সাইক্লিক সিলিকেট হয়, সিড সিলিকেট হয়, ত্রিমাত্রিক সিলিকেট হয়, অনেক ধরনের সিলিকেট হয়। আমি গঠনগুলো একে একে দেখাচ্ছি। তাহলে এখান থেকে যে তৈরি হয় যে সিলিকেট SiO4 4-, এটার আকৃতিটা হচ্ছে টেট্রাহেড্রন। কেমন? আমি যদি মনে করি যে এই টেট্রাহেড্রনের 4টে কর্নারে 4টে অক্সিজেন পরমাণু রয়েছে, প্রত্যেকের মাথায় মাইনাস রয়েছে।
এদের সেন্ট্রালে রয়েছে সিলিকন। সিলিকনের ওপরে মানে ওপর টেট্রাহেড্রনের ওপর থেকে আমি দেখছি, অ্যাকচুয়ালি ওপরে রয়েছে, আমি যদি ওপর থেকে দেখি দেখবো এই অক্সিজেনটা সিলিকনটার মাথায় পড়েছে, এখানে এসআই তার ওপরে রয়েছে অক্সিজেন। এইবার করেছি এটাও মাইনাস। আমি যদি এগুলো যোগ করি মানে ওপরে এই অক্সিজেনটা কোথায় রয়েছে, ওপরে আছে, তিনটে অক্সিজেন বটমে রয়েছে, মধ্যেখানে স্পেসে সিলিকন আছে, তার উপরে আছে অক্সিজেন। মানে অ্যাকচুয়ালি গঠনটা হচ্ছে এরকম, সিলিকন অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, মানে এগুলো মাইনাস মাইনাস, আবার এখানে মাইনাস। দেখি করছে এরা তিনজন তিন দিকে রয়েছে আর ওপর থেকে এইটা রয়েছে, তাহলে আমি যদি ওপর থেকে দেখি তাহলে কি হবে, এই সিলিকনের ওপরে ও মাইনাস চলে এসছে। তাহলে এইভাবে হচ্ছে সিলিকেট যে অ্যানায়ন, সেই সিলিকেট অ্যানায়নটা আমার তৈরি হয়ে গেছে টেট্রাহেড্রন। এবার দেখো আমাদের পাইরোসিলিকেট, পাইরোসিলিকেটটা কেমন না, পাইরোসিলিকেট বলছে যে দুটো সিলিকেট অ্যানায়ন পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। কেমন করে, যেখানে একটা কমন অক্সিজেন ইউজ করছে। কিরকম, ধরো এটা রয়েছে, এখানে মাইনাস, এর সঙ্গে আরেকটা রয়েছে, এর সঙ্গেই যদি যুক্ত করো বা এটাকে আমি এরকম ঘুরিয়ে দিতে পারি, এখানে মাইনাস মাইনাস, মানে মাইনাস এর আরো পরে যুক্ত হয়ে রয়েছে, দুজন মিলে হলো এটা মাইনাস। এইভাবে এই যে সিলিকেটটা তৈরি করছে এটাকে বলা হচ্ছে তোমার পাইরোসিলিকেট। এইবার বলছে চেন সিলিকেট। চেন সিলিকেট কিনা, এই সিলিকেট অ্যানায়নগুলো পরপর যুক্ত হয়ে যেমন চেন তৈরি করবে। কিরকম দেখা যায়, এইরকম ভাবে এরা পরপর যুক্ত হয়ে যে সিলিকেটটা তৈরি করছে এগুলো সব মাইনাস। এইটাকে বলা হচ্ছে তোমার চেন সিলিকেট, এটা হচ্ছে চেন সিলিকেট। এইবার বলছে সাইক্লিক সিলিকেটটা কেমন। সাইক্লিক সিলিকেটটা হচ্ছে গিয়ে একটা ইন্টারেস্টিং। এখানে ছবিটা কেমন না, আগে প্রথমে আমি নিজের সুবিধা মতন একটা হেক্সাগন একটা এঁকে নেব, দিয়ে করবো কি দেখো খুব ইন্টারেস্টিং। খেয়াল করে দেখো এইটা তোমার তৈরি হয়ে গেছে কি একটা হেক্সাগোনাল, এর একটা কম্পাউন্ড একটা তৈরি হয়ে গেছে। এইটা হচ্ছে তোমার সাইক্লিক সিলিকেট। দ্বিমাত্রিক সিলিকেট, এরপরে আছে দ্বিমাত্রিক সিলিকেট। দ্বিমাত্রিক সিলিকেটটা কি না, একটা সিলিকেট টেট্রাহেড্রনের তিনটে অক্সিজেন পরমাণু, মানে হচ্ছে এই যে একটা সিলিকেট এদের যে তিনটে অক্সিজেন পরমাণু, এই তিনটে অক্সিজেন পরমাণু যদি ইউজড হয় পাশাপাশি তিনটে এইরকম টেট্রাহেড্রন সিলিকেটের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে ওরা তৈরি করে একটা দ্বিমাত্রিক বা সিড টাইপের একটা কম্পাউন্ড তৈরি করে। অর্থাৎ এই তিনটে অ্যানায়ন, এই যে তিনটে অ্যানায়ন অক্সিজেন অ্যাটম, এই তিনটে অক্সিজেন অ্যাটম তিনটে টেট্রাহেড্রন সিলিকেট অ্যানায়নের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে গিয়ে যে দ্বিমাত্রিক কম্পাউন্ড তৈরি করে সেটাকে বলা হচ্ছে তোমার কি সিড সিলিকেট।
দ্বিমাত্রিক। আরেকটা ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক মানে কি, এই যে টেট্রাহেড্রনের যে 4টে অক্সিজেন পরমাণু, 1টা 2টো 3টে 4টে, ওরা যদি পাশাপাশি, যেমন আগে একটা বলে নি যে দ্বিমাত্রিক সিট, যেখানে বলছিলাম একটা টেট্রাহেড্রনে 3টে অক্সিজেন পরমাণু, তারা পাশাপাশি যদি 3টে টেট্রাহেড্রন সিলিকেটের সঙ্গে যুক্ত হয় তাহলে দ্বিমাত্রিক সিট সিলিকেট তৈরি করে। এই দ্বিমাত্রিক সিট সিলিকেটের এক্সাম্পল যেমন হচ্ছে কোনটা, ট্যাল্ক। ওই যে আমরা বলি না ট্যালকম পাউডার, ওই পাউডারের মধ্যেই ট্যাল্ক মেশানো থাকে। আর ত্রিমাত্রিক সিলিকেট এই দ্বিমাত্রিক হওয়ার জন্য এরা পরস্পরের সঙ্গে কি দুর্বল ভ্যান ডের ওয়াল জাতীয় আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে, যার জন্য কি হয়, এরা একটার ওপরে আর একটা পিছলে যায়, যার জন্য পাউডারটা হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ হিসেবে আমরা ক্যারাম বোর্ডে ইউজ করি। তো আমরা যেটাকে বলা হচ্ছে তোমার ত্রিমাত্রিক সিলিকেট, সেখানে কি না একটা টেট্রাহেড্রন, এই যে সিলিকেট, তাদের যে 4টে অক্সিজেন পরমাণু, এই 4টে অক্সিজেন পরমাণু পাশাপাশি 4টে সিলিকেট টেট্রাহেড্রনের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে ত্রিমাত্রিক যে সিলিকেটটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে ত্রিমাত্রিক সিলিকেট। এগুলো যেমন কারা, এর এক্সাম্পল যেমন হচ্ছে কোয়ার্টজ। এই কোয়ার্টজ হচ্ছে এক ধরনের সিলিকেট। এরপরে ধরো কাঁচ। কাঁচ কাকে বলে? কাঁচ হচ্ছে গিয়ে, এটা অ্যাকচুয়ালি সুপার কুল লিকুইড। কাঁচ হচ্ছে গিয়ে এর জেনারেল ফর্মুলা আছে। কাঁচ হচ্ছে গিয়ে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর অক্সাইড, মানে সিলিকেট। ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সিলিকেট মানে হচ্ছে, ধরো আমি বলছি যে Na2SiO3 আর CaSiO3, তার মানে কি, ধরো আমি বলছি সোডিয়াম এর অক্সাইড রয়েছে, ক্যালসিয়ামের অক্সাইড রয়েছে, আর তার সঙ্গে কে রয়েছে, সিলিকা রয়েছে, দিয়ে ওরা মিক্সচার হয়ে, তার সোডিয়ামের অক্সাইড কি ক্ষারীয়, সিলিকন মানে ধরো আমি বলছি Na2O আছে, CaO আছে, আর SiO2 আছে, তাহলে এটা ক্ষার, এটা ক্ষার, এটা আম্লিক, তাহলে আলটিমেটলি A এর সঙ্গে রিঅ্যাকশন করে তৈরি করবে এইটা, আর A এর সঙ্গে রিঅ্যাকশন করে করবে এইটা। তার মানে হচ্ছে গিয়ে ক্ষার ধাতুর অক্সাইড এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতুর অক্সাইডের সিলিকেট এবং তার সঙ্গে সিলিকা মিশে যে কম্পাউন্ড তৈরি করে সেইটাকে বলা হচ্ছে তোমার কাঁচ। কাঁচ বিভিন্ন ধরনের আছে। এখানে যেহেতু সোডিয়াম রয়েছে ক্ষার ধাতু হিসেবে, এটা হচ্ছে সোডা গ্লাস। আবার বোরন অক্সাইড, অর্থাৎ বোরন যদি থাকে এর মধ্যে মিশে থাকে, বোরনের অক্সাইড B2O3 যদি মিশে থাকে তাহলে যে গ্লাসটা তৈরি করে সেটাকে বলা যায় বোরোসিলিকেট গ্লাস। এছাড়াও ধরো আছে সিট, মানে তোমার হচ্ছে গিয়ে এই আমাদের যে সেফটি গ্লাস। সেফটি গ্লাস কোনগুলো? সেফটি গ্লাস হচ্ছে যেগুলো আমাদের সাধারণত গাড়ির উইন্ডস্ক্রিন হিসেবে ইউজ করা হয়। উইন্ডস্ক্রিনে দেখবে তুমি যদি ঢিল মারো বা কোনো কিছু মারো, ওগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ফুটো হয়ে যায় না, সেগুলোতে চারিদিকে ছটার মতন বেরিয়েছে। তার কারণ হচ্ছে যে দুটো সিট আছে, দুটো সিটের মাঝে একটা পাতলা প্লাস্টিক থাকে, এই দুটো সিটকে হিট দিয়ে একদম একসঙ্গে প্রেস করে লাগানো থাকে, কিন্তু মাঝখানে এইখানে একটা প্লাস্টিক, একটা ফাইবার এর মধ্যখানে লাগানো থাকে। এইটাকে বলা হচ্ছে তোমার কি, এইটাকে বলা হচ্ছে তোমার সেফটি গ্লাস। এছাড়াও ফটোগ্রামেটিক গ্লাস। ফটোক্রোমেটিক গ্লাস মানে কি, আমাদের চশমাগুলো যেগুলো হচ্ছে গিয়ে আলোর হচ্ছে ইন্টেন্সিটির সঙ্গে প্রাবল্য বাড়ার সঙ্গে সঙ্গে কালারগুলো চেঞ্জ করে। সেখানে কি থাকে না, সেখানে হচ্ছে গিয়ে সিলভার ব্রোমাইড মেশানো থাকে এবং তার সঙ্গে কিছু ফ্রি ব্রোমিন থাকে। তাতে কি হবে, ফটোসেন্সিটাইজার হিসেবে কাজ করে, সূর্যালোক থেকে বিভিন্ন বর্ণের রশ্মিকে শোষণ করে, দিয়ে ওরা চেঞ্জ করিয়ে দেয়, দিয়ে কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। এইরকম বিভিন্ন ধরনের গ্লাস পাওয়া যায়।